গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ১৪। বাথরুমের ভেতর ঢুকে ওরা প্রথমেই সেই দমবন্ধ করা টপসটা শরীর থেকে আলগা করে ফেল। তারপর হৃত্বিকের দেওয়া ওভারসাইজ সাদা শার্টটা গায়ে জড়াতে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়াল। শার্টটা তার শরীরের তুলনায় বেশ বড়, অনেকটা গাউনের মতো তাকে জড়িয়ে ধরেছে যেন। কৌতূহলে ওরা শার্টটার কলারের কাছে মুখটা নীল। হৃত্বিকের বন্য পুরুষালী ঘ্রাণ আর সিডারউড পারফিউমের এক তীব্র নেশাতুর সুঘ্রাণ তার নাকে আছড়ে পড়ল। এই ঘ্রাণটা যেন হৃত্বিকেরই প্রতিচ্ছবি, গম্ভীর, অভিজাত, অথচ ভীষণ উত্তপ্ত। ওরা নিজের অজান্তেই মুচকি মুচকি হাসল, তার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। এই বিশাল শার্টটার ভেতরে নিজেকে ভীষণ নিরাপদ আর হৃত্বিকের ছায়ায় আবিত মনে হল তার। ভালোমতো শার্টটা পরে নিয়ে ভিজে চুলগুলো মাথায় তোয়ালে দিয়ে পেঁচিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এল। ড্রয়িংরুমে আসতেই দেখল হৃত্বিক কিচেনের দিকে কিছু একটা করছে, তার ব্যস্ততা এখন সেখানে। আর মিস ক্লিওপেট্রা সোফার উপর খুব রাজকীয় ভঙ্গিতে বসে আছে, তার সেই নীলবাদামি চোখ দুটো দিয়ে ওরাকে খুব তীক্ষ্ণ আর গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওরা মুচকি হেসে ক্লিওপেট্রার কাছে এগিয়ে গেল। বিড়ালছানাটির সেই গম্ভীর আর রাজকীয় ভাব দেখে তার ভীষণ মায়া লাগল। সে ক্লিওপেট্রার একদম মুখোমুখি খানিকটা ঝুঁকে নিজের গলার স্বরটাকে যতটা সম্ভব নরম করে বেশ সমীহ আর আদরের সাথে বলল, "কি ব্যাপার বলুন তো মিস ক্লিওপেট্রা? এত গম্ভীর হয়ে কেন বসে আছেন আপনি? আর আপনি এত্ত কিউট কেন, হুহ?" ক্লিওপেট্রা ওরার কথায় কোনো সাড়া দিল না। কেবল তার নীলবাদামি দ্বিবর্ণের চোখ দুটো দিয়ে ওরাকে আরও তীক্ষ্ণভাবে দেখতে লাগল। ওরা তাতে দমে না গিয়ে আরও একটু ঝুঁকে পড়ে দুই হাত বাড়িয়ে অতি আদরের সাথে আওড়াল। "ওলে বাবা, রাগ করবেন না একদম। আমি তো আপনাকে বকিনি। আসুন তো দেখি, একটু কোলে আসুন, আপনার সাথে একটু বন্ধুত্ব করি। আপনাকে অনেক অনেক আদর করে দেব, আসবেন?" এই বলেই ওরা যেই না পরম আদরে বিড়ালছানাটিকে নিজের কোলে তুলে নেওয়ার জন্য আলতো করে হাত বাড়াল, ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত অঘটন। মিস ক্লিওপেট্রা হুট করেই চরম ক্ষিপ্ত হয়ে উঠল। সে ওরার এই অতিরিক্ত আশকারা আর স্পর্শ মোটেও পছন্দ করল না। ক্লিওপেট্রা তার বিদ্যুৎ গতিতে নিজের থাবা বাড়িয়ে ওরার ফর্সা নরম হাতের একপাশে সজোরে ধারালো নখ বসিয়ে হাড়হিম করা এক আঁচড় দিল। আকস্মিক এই ধারালো নখের আঘাতে ওরা ব্যথায় তীব্র আর্তনাদ করে উঠল। আহ! তার সেই যন্ত্রণাকাতর আর্তনাদ ক্যাসেলের ড্রয়িংরুমের নীরবতা ভেঙে কিচেন পর্যন্ত পৌঁছে গেল। হৃত্বিক আর এক মুহূর্ত দেরি করল না, সে কিচেন থেকে তড়িঘড়ি করে অত্যন্ত উদ্বিগ্ন মুখে বাইরে বেরিয়ে এল। উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, "কি হয়েছে?" ওরা অসহায়ত্বের সাথে হাতটা লুকিয়ে ইতস্তত করে বলল, "আপনার বিড়ালকে আদর করতে চেয়েছিলাম। ও মনে হয় আমায় পছন্দ করেনি, আচমকা আঁচড় দিয়েছে গু।" হৃত্বিক ক্লিওপেট্রার দিকে তির্যক চোখে তাকাতেই বিড়ালটা এক অদ্ভুত হিংস্র গর্জনে কেঁপে উঠল। হৃত্বিক দীর্ঘশ্বাস ফেল। সে আগেও খেয়াল করেছিল তার এই মহিয়সী বিড়াল তারই প্রেমকে একেবারেই সহ্য করতে পারছে না। ওরার উপস্থিতিই যেন ক্লিওপেট্রার রাজত্বে হস্তক্ষেপ, যা সে মেনে নিতে পারছে না। হৃত্বিক ভারী শ্বাস ফেলে ওরাকে নিজের উন্মুক্ত বুকের কাছে টেনে নিল। ক্লিওপেট্রাকে কিছু না বলে সে বরং ওরার উদ্দেশ্যেই বলল, "যখন দেখছিস ও তোকে পছন্দ করছে না, তাহলে ওর কাছে যাওয়ার কি প্রয়োজন? এতই যদি খামচি খাওয়ার শখ থাকে, আমায় বললেই তো পারিস, আই নম গুড এনাফ।" হৃত্বিকের এই দ্ব্যর্থবোধক কথায় ওরা অবাক হল। তার হৃৎপিণ্ডটা আবার দ্রুত গতিতে ছুটতে লাগল। সে রাগ দেখিয়ে কিছু বলতে মুখ খুলতেই হৃত্বিক তাকে আলতো করে ঘুরিয়ে দিল। তার কানের কাছে মুখটা নিয়ে আদেশের সুরে হাস্কি টোনে ফিসফিস করল, "হুশ! কাজ করতে দে ই।" বলেই সে ওরার মাথা থেকে তোয়ালেটা একটানে খুলে ফেল। তারপর অত্যন্ত যত্ন সহকারে তার লম্বা, ভিজে বাদামি চুলগুলো মুছতে লাগল। হৃত্বিকের এই স্পর্শ ওরাকে ভেতর থেকে অস্থির করে তুলল, সে ছটফট করতে লাগল, কিন্তু তার শরীর যেন জমে পাথর হয়ে গেছে। হৃত্বিকের প্রতিটি স্পর্শে সে শিউরে উঠছে। পরিস্থিতি স্বাভাবিক করার ভাবনায় হঠাৎ তার নজর পড়ল টেবিলের উপর পড়ে থাকা হৃত্বিকের পিস্তলটার দিকে। এত অবহেলায় এমন একটা বিপজ্জনক জিনিস এখানে? ওরা কৌতূহলী হয়ে অবাধ্য রমণীর মতো হৃত্বিকের হাত থেকে ছুটে গিয়ে টেবিলের দিকে ঝুঁকে পড়ল। পিস্তলটা তুলে নিল এবং তা হৃত্বিককে দেখিয়ে বলল, "এসব কি? আপনি এটাকে এভাবে ফেলে রেখেছেন কেন?" হৃত্বিক বিরক্তি নিয়ে তাকাল। "তো একটা বাচ্চাদের খেলনাকে কি আমি ক্লোজেটে যত্ন করে তুলে রাখব?" ওরা বিস্ময় নিয়ে বলল, "বাচ্চাদের খেলনা মানে?"
এটা দিয়েই না তখন আপনি আমার মাথা ঠুকে দিতে চাইলেন? ঋত্বিক তাচ্ছিল্যের সাথে হাসল। অরার চুলগুলো মুছতে মুছতে বলল। এই জন্যই তো তোকে স্টুপিড বলি গ। অরা চোখমুখ কুঁচকে ঋত্বিকের দিকে মুখ ফিরিয়ে বলল। মানে? তোকে হোস্টেলে না পেয়ে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমার পুরো দুনিয়া ওল্টপাল্ট হয়ে গিয়েছে। রাগের মাথায় ক্যাফের দিকে যেতে যেতে রাস্তায় হঠাৎ খেলনার দোকান দেখে মনে হলো আমার এমন কিছু প্রয়োজন যা দিয়ে তোকে হাসিল করা সহজ হয়ে যায়। তোর মতো ঘাড়তারাকে তো আর সহজে কাবু করা সম্ভব না। তাই ছোডলার দিয়ে কিনে নিয়ে গিয়েছিলাম গ। ঋত্বিক থেমে আবার বলল। অবশ্য খেলনা হলেও জিনিসটা মোটেও ফেলনা নয়, তোর মতো ঘাড়তারাকেও ঠিক সোজা করে দিয়েছে গি। অরা বিস্ময়ের সাথে ঋত্বিকের দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজের হাতের খেলনা পিস্তলটার দিকে নজর ফেরাল। জিনিসটা যে আসলেই নকল তা বিশ্বাস করতেও যেন তার কষ্ট হচ্ছিল। কৌতূহল আর এক রাস অবিশ্বাস নিয়ে সে ট্রিগারে আলতো করে একটা চাপ দিল। আর সাথে সাথেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। কোনো বুলেট নয়, বরং পিস্তলের নল ঘেঁষে একটা খটখট শব্দ হল এবং হুট করে একটা কৃত্রিম লাল রঙের প্লাস্টিকের গোলাপ ফুল আচমকা স্প্রিংয়ের টানে ছিটকে সরাসরি তার মুখের একদম সামনে বেরিয়ে এল। আকস্মিক এই ঘটনায় অরা এতটাই চমকে গেল যে তার হাতের পিস্তলটা ছিটকে সোজা পাশের সোফার উপর গিয়ে পড়ল। সে নিজের দুই হাত বুকের উপর চেপে ধরে দুপা পেছাতে গিয়ে ঋত্বিকের শক্তপোক্ত উন্মুক্ত বুকের সাথে ধাক্কা খেল। ওদিকে ঋত্বিক অরার এই ভ্যাবাচ্চাকা খাওয়া, ভয় পাওয়া রূপটা দেখে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। গম্ভীর, রাশভারী ঋত্বিক হঠাৎ ড্রয়িংরুমের নীরবতা ভেঙে একদম সশব্দে প্রাণ খুলে হেসে উঠল। অরা নিজের ভয়টাকে সামলে নিয়ে ঋত্বিকের এই অনাবিল হাসি দেখে ভীষণ বিরক্ত হল। সে নিজের দুই ভ্রু কুঁচকে রাগে গাল ফুলিয়ে বলল। হাসছেন কেন এভাবে? একদম হাসবেন না বলে দিচ্ছি। আপনি মানুষটা আসলেই একটা আস্ত ধোঁকাবাজ। একটা নকল খেলনা পিস্তল দিয়ে আপনি আমাকে মাঝরাস্তায় ওভাবে হুমকি দিলেন? আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল। ঋত্বিক তার হাসি কিছুটা থামিয়ে ঠোঁটের কোণে সেই বাঁকা তাচ্ছিলের হাসিটা ধরে রেখেই বলল। ধোঁকাবাজ আমি নই স্টুপিড, ধোঁকা তুই নিজে খেয়েছিস। তোর মতো একটা বুদ্ধু মেয়েকে কাবু করতে যে আসল অস্ত্রের প্রয়োজনই পড়ে না, সেটা তো তুই নিজেই প্রমাণ করলি। ছোডলারের একটা খেলনা দেখেই যার হাত পা কাঁপা শুরু হয় সে আবার এসেছে ঋত্বিকের সাথে টক্কর দিতে। অরা দমে যাওয়ার পাত্রী নয়, সে ঋত্বিকের দিকে এক পা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলল। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, বুঝলেন? আর এই ফুলটা, এটা এখানে রাখার কি মানে? আপনি কি ইচ্ছে করেই এটা লুকিয়ে রেখেছিলেন? ঋত্বিক অরার এই অনর্থক যুক্তিতে কিছুটা বিরক্ত বোধ করল। সে অরাকে আর কথা বলার সুযোগ না দিয়ে হুট করেই তার এই অবাধ্য রূপটাকে থামিয়ে দেওয়ার জন্য বেশ ধমকের সুরে বলে উঠল। এত নড়িস কেন স্টুপিড? একদম চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকু। বলেই সে আবার অরার লম্বা বাদামি চুলগুলো তোয়ালে দিয়ে ধীরস্থিরে মুছতে শুরু করল। অরা কিছুটা ছটফট করতেই ঋত্বিক তার বাহু একটু শক্ত করে চেপে ধরে আবারও কড়া গলায় বলল। একটুও নড়বি না একদম। ঠিকমতো চুলটাও মুছতে দিচ্ছিস না। ভেজা চুল নিয়ে এভাবে লাফালাফি করলে যদি ঠান্ডা লেগে জ্বরটর এসে যায়, তখন তো আবার মাঝরাতে আমাকেই তোর সেবা করার জন্য খাটতে হবে। আমার ইম্পর্ট্যান্ট কাজ ফেলে তোর জন্য বসে থাকার একদম সময় নেই, সো জাস্ট শাট আপ অ্যান্ড স্ট্যান্ড স্টিল। ঋত্বিকের এই কড়া ধমক আর একই সাথে লুকিয়ে থাকা অদ্ভুত এক অধিকারবোধের মিশ্রণ শুনে অরা আর কথা বাড়ানোর সাহস পেল না। সে চুপচাপ মুখ নামিয়ে দাঁড়িয়ে রইল, তবে তার মনের ভেতর ঋত্বিকের এই যত্নটুকু এক অন্যরকম দোলা দিয়ে গেল। ঋত্বিক চুল মুছতে মুছতেই হুট করে থমকে গেল। এতক্ষণ সে নিজের চেনা গাম্ভীর্যের আড়ালে চুল মোছার কাজে মগ্ন থাকলেও হঠাৎ করেই এই অবাধ্য রমণীর বেখেয়ালি রূপ তাকে যেন এক নিমেষে রুদ্ধশ্বাস করে তুল। চুলগুলো মোছার টানাপোড়েনে আলতো ভেজা চুলের জলীয় সংস্পর্শে এসে সেই ঢিলেঢালা সাদা শার্টটার সামনের আর পিঠের অনেকখানি অংশ ইতিমধ্যে ভিজে উঠেছে। পাতলা সুতি শার্টটি ভিজে ওঠার কারণে তা অরার তন্বী শরীরের সাথে একদম লেপটে গেছে, ফুটিয়ে তুলেছে গায়ের ফর্সা আর নিখুঁত সমস্ত ভাঁজ। এমনকি তার ভেতরের গা কালো ইনারটা অবধি সেই সিক্ত সাদা কাপড়ের ওপার থেকে বড্ড স্পষ্ট আর উন্মুক্তভাবে বোঝা যাচ্ছে। ঋত্বিক বেশিক্ষণ অরার এই মোহময় রূপ পর্যবেক্ষণ করতে পারল না। তার ভেতরের সুপ্ত পুরুষালী আদিম সত্তাটা যেন এক তীব্র আলোড়নে জেগে উঠতে চাইল। সে নিজেকে সামলাতে তড়িঘড়ি করে চোখ সরিয়ে নীল এবং আচমকা বেসুম খেয়ে কেসে উঠল। অরা কিছু বুঝে ওঠার আগেই ঋত্বিক তার হাতের তোয়ালেটা আচমকা অরার নিজের হাতেই ধরিয়ে দিল। তারপর নিজের গলার স্বর যতটা সম্ভব চাপা আর স্বাভাবিক করার চেষ্টা করে বলল।
এত বড় হয়েছিস, নিজের চুলটুকু নিজে মুছতে পারিস না, স্টুপিড? ওরা তার এহেন আকস্মিক আচরণ আর রুক্ষ কথা শুনে নিজের সুন্দর ভ্রু দুটো কুঁচকে ফেল। কি অদ্ভুত লোক রে বাবা! নিজে থেকেই তো তোয়ালে কেড়ে নিয়ে মুছতে এল, আবার এখন আমারই দোষ। মনে মনে এই ভেবে সে রাগ করে মুখে কিছু বলার আগেই হৃতিক আর সেখানে এক সেকেন্ডও দাঁড়াল না। সে গটগট পায়ে উল্টো ঘুরে ভেতরের দিকে চলে যেতে লাগল। পেছন হতে তার সেই চড়া, উদাম বলিষ্ঠ পিঠের পেশিভুল অবয়বের দিকে তাকিয়ে ওরা নিজের অজান্তেই একটা শুষ্ক ঢোক গিল। তবে পরমুহূর্তেই নিজের ভেতরের অস্বস্তিটা আড়াল করতে সে তেছড়া গলায় চড়া সুরে বলে উঠল, তো আপনি যে এত বড় হয়েছেন, তবুও কেন সেই তখন থেকে খালি গায়ে আমার সামনে ঘুরঘুর করছেন? একটা কিছু পরে নিলেও তো পারেন। হৃতিক হাঁটার গতি একটুও না কমিয়ে পেছনের দিকে না ফিরেই তৎক্ষণাৎ করা গলায় জবাব দিল, এতই যখন প্রবলেম তোর, তবে নিজের গা থেকে শার্টটা খুলে দিলেই তো পারিস। হৃতিকের মুখে এমন নির্লজ্জ প্রস্তাব শুনে ওরা চরম অবাক হল। সে দমে না গিয়ে আরও তেছড়া গলায় চেঁচিয়ে বলল, কি? একটা শার্ট দিয়েছেন দয়া করে, এখন আবার এটাও আপনার ফেরত নিতে হবে? কেন, আপনার কাছে কি আর কোনো শার্ট নেই নাকি? হৃতিক তার এই রাগী আর চড়া কথা শুনে এবার হাঁটা থামাল। সে ধীর পায়ে পেছনের দিকে ঘাড় ফিরিয়ে পুরোপুরি ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে থাকা ক্ষিপ্ত, রাগে ফুঁসতে থাকা রমণীর আপাদমস্তক তীব্র আর তৃষ্ণার্ত চোখে একবার দেখে নিল সে। ওরার পরনের ডার্ক ব্লু জিন্সে আটসাট লতানো তার কোমর, শার্টের ভিজে যাওয়া অংশে ফুটে ওঠা সুডৌল বুক, ফর্সা স্নিগ্ধ মুখ কিংবা কপালে লেপ্টে থাকা সিক্ত চুল, সবকিছু মিলিয়ে এই মোহনীয় রূপ হৃতিককে এক অদ্ভুত, অপ্রতিরোধ্য উন্মাদনায় ডুবিয়ে দিল। ওরা উত্তরের আশায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকলেও হৃতিক মুখে একটা শব্দ উচ্চারণ করল না। বরং তার সেই দ্বিবর্ণের চোখের মণি আরও গা হয়ে উঠল। সে মনে মনে তীব্র কামনার সাথে আওড়াল, আছে, কিন্তু আমার তো তোর গায়েরটাই লাগবে। ওটা তোর গায়ে বড্ড অসহ্যকর দেখাচ্ছে প্রেম, বড্ড অসহ্যকর। ইচ্ছে করছে এক্ষুনি টেনে টুনে ছিঁড়ে ফেলতে গু। হৃতিকের ঠোঁট দুটো অবদ্ধভাবে অদ্ভুত এক ভঙ্গিতে বিড়বিড় করতে দেখে ওরার ভ্রু আরও কুঁচকে গেল। সে তক্ত বিরক্ত হয়ে চাপা সুরে বলল, কি হল? হাঁ করে কি ভাবছেন? কিছু বলছেন না কেন? ওরার গলার আওয়াজে হৃতিকের মোহগ্রস্ত হুঁশ ফিরল। সে ঝটপট নিজের তৃষ্ণার্ত দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেল। নিজের ভেতরের উত্তাপটুকু চেপে রাখতে সে পুনরায় প্যান্টের পকেটে দুহাত গুজে নিল। মুখ পুরোপুরি ফিরিয়ে নিয়ে কিচেনের দিকে এগোতে এগোতে আগের মতোই গম্ভীর স্বরে বলল, অনেক কষ্টে তোর জন্য রান্না করেছি, দ্রুত ডাইনিংয়ে আয়। খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। লোকটার এমন হিংস্র আর অদ্ভুত কথা শুনে ওরার বিস্ময়ের সীমা রইল। সে চাপা রাগ ঢেকে সোফায় বসে থাকা গম্ভীর, নীলবাদামি চোখের ক্লিওপেট্রাকে দেখল। তো পরমুহূর্তেই কিচেনের দিকে চলে যেতে থাকা হৃতিকের বলিষ্ঠ পিঠের দিকে তাকাল। দুজনের এই অদ্ভুত ভাবগাম্ভীর্য দেখে সে চরম বিস্ময়ের সাথে মনে মনে বিড়বিড় করে উঠল, কি অদ্ভুত রে এরা! খাবার ঠান্ডা হলেও আমারই দোষ। রাতের খাবারের পর্ব শেষ। কাঁচা হাতে হলেও হৃতিক বেশ ভালোভাবেই খাবার রান্না করেছে। ওরারও খেতে বেশ ভালো লেগেছে। তবে ডিনারের পুরোটা সময় ওরা খেয়াল করেছে হৃতিক তাকে অজানা এক কারণে বোধহয় ইগনোর করছে। ক্লিওপেট্রা তার পাশেই চুপটি করে বসা ছিল, অদ্ভুতভাবে ওরাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখছিল। কিন্তু ওরা বিশেষ কোনো প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। বিড়ালটার তীক্ষ্ণ চাহনিতে সে কেবল মুচকি মুচকি হাসল। আর পরমুহূর্তেই মাথা নুইয়ে গম্ভীরভাবে চুপচাপ খেতে থাকা হৃতিককে দেখল। লোকটার মনের ভেতর ঠিক কী চলছে তা সাধারণ চোখে ধরা ছোঁয়া অসম্ভব। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ওরা ড্রয়িং রুমে এসে বসল। হাতে টিভির রিমোট, মনোযোগ টিভির স্ক্রিনে। অথচ মাথায় ঘুরঘুর করছে হৃতিকের ভাবনা। খানিকটা পাশেই আরেকটা সোফায় আবার চুপটি করে বসে আছে ক্লিওপেট্রা। এবারও সে ওরাকে অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছে। ওরা বুঝতে পারছে না এই বিড়ালটার সমস্যা কি। সবসময় তাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সে কি দেখে? বিষয়টা অজান্তেই এবার কিছুটা ভুতুরে লাগছে তার কাছে। হৃতিকটাও হুট করে খাবার শেষ করে কোথায় চলে গেল কে জানে। এত বড় ড্রয়িং রুম অথচ সে পুরো একা বসে আছে। চারপাশের নিস্তব্ধতা যেন ওকে গ্রাস করতে চাইছে। তার এসব ভাবনাচিন্তার মাঝেই হঠাৎ হৃতিকের আগমন হল, তবুও এক ভিন্ন বেশে। পরনে কালো ডেনিম, সাদা টি শার্ট আর কালো রাইডার জ্যাকেট। দুহাতে কালো লেদার গ্লাভস। ভাবগতিক দেখে মনে হচ্ছে সে বাইক রাইডিং এর জন্য বেরোচ্ছে।
ঘড়ির কাঁটায় রাত বাজে প্রায় 11টা, অথচ এই মুহূর্তে সে কোথায় যাচ্ছে? ওরা তো ভেবেছিল এখন ঘুমানোর পালা। ইত্তিক ড্রয়িং রুমে বসা ওরাকে কোনো প্রকার তোয়াক্কা না করেই নিজের দৃষ্টি স্থির রেখে ওরাকে এক প্রকার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। বিষয়টা বোধগম্য হতেই ওরা রিমোটটা সোফায় ছুঁড়ে ফেলে তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। তীক্ষ্ণ স্বরে বলল, ইত্তিক, এত রাতে কোথায় যাচ্ছেন? ইত্তিক যেন থেমে গিয়েও থামল না। টিভির সাইড টেবিল হতে একটা বাইকের চাবি তুলতে তুলতে নির্বিকার গলায় বলল, কাজ আছে, যেতে হবে। ফিরবেন কখন? ওরার কণ্ঠে উৎকণ্ঠা। দেরি হবে। তার এমন গমগমে রাশভারী সুরে ওরা আরও বেশি অবাক হল। একটু আগের চেনা মানুষটাকে কেমন যেন অচেনা ঠেকছে। ভাঙা সুরে ওরা বলল, তো আমি কি এত বড় বাড়িতে একা একা থাকব? মিস ক্লিওপেট্রাও আছে তো? ঋত্বিকের সংক্ষিপ্ত ও সোজাসাপটা উত্তর। ওরা এবার বেশ বিরক্ত হল। এতক্ষণের কথোপকথনে লোকটা একবারও তার দিকে ফিরে তাকায়নি। লোকটা তবে সত্যি সত্যি তাকে ইগনোর করছে। ওরা নিজের ভেতরের ক্ষোভ চেপে খানিকটা চাপা হুঙ্কার দিয়ে বলল, ইত্তিক, আমার দিকে তাকান। ইত্তিক এবার ওরার দিকে মুখ ফিরিয়ে তাকাল। চোখ দুটো শান্ত কিন্তু রহস্যময়। অত্যন্ত নির্বিকার সুরে বলল, হুহ। ওরা আর নিজেকে দমিয়ে রাখতে না পেরে অভিমানী গলায় বলল, ইত্তিক, আপনি কি আমায় কোনোভাবে ইগনোর করছেন? ইত্তিক এক মুহূর্ত সময় না নিয়ে সাথে সাথে জবাব দিল, নো, আই অ্যাম নট। তাহলে আমি আপনার সাথে যেতে চাই। ওরার গলায় এবার জেদের সুর স্পষ্ট। বললাম তো আমি কাজে যাচ্ছি। ইত্তিক কিছুটা বিরক্ত হওয়ার ভান করল। তো আমি কি এখন এই ফাঁকা বাড়িতে আপনার এই অদ্ভুত বিড়ালের সাথে একা একা থাকব? এমনিতেও আপনার বিড়াল আমায় মোটেও পছন্দ করে না। ওরা ক্লিওপেট্রার দিকে একবার আর চোখে তাকিয়ে অভিযোগের সুরে বলল। ইত্তিক কিছুক্ষণ ভাবল। তারপর আপাদমস্তক ওরাকে একনজরে দেখে নিয়ে কি যেন বিশ্লেষণ করার চেষ্টা করল। একটা দীর্ঘ ও ভারী শ্বাস ফেলে বলল, তুই গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। ও তোকে বিরক্ত করবে না। ইত্তিক, আপনি কিন্তু আমায় সত্যি সত্যি ইগনোর করছেন। একটু আগেও তো সব ঠিক ছিল, হুট করে এখন কি হলো আপনার? ওরার চোখে এবার জল টলমল করে উঠল। লোকটার এমন হুটহাট বদলে যাওয়া আচরণ সে কিছুতেই মেনে নিতে পারছে না। ইত্তিক ওরার চোখের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য থমকে গেল। ওর ভেতরের কাঠিন্য যেন কিছুটা নরম হল। সে বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, ওরা, জেদ করিস না। যেখানে যাচ্ছি সেখানে রাতের বেলা তোমাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। রাস্তা ভালো না। রাস্তা ভালো না নাকি আপনি আমাকে সাথে নিতে চান না, কোনটা? ওরা দু কদম এগিয়ে হৃত্বিকের একদম মুখোমুখি দাঁড়াল। আমি কিচ্ছু শুনতে চাই না। হয় আপনি বাড়িতে থাকুন, না হয় যেখানে যাচ্ছেন সেখানে আমাকেও নিয়ে যান। আমি এখানে একা একা থাকতে পারব না। আর যদি আমার কথা না শোনেন তাহলে আমিও আপনার আর কোনো কথা শুনব না। কাল সকালেই আবারও আমি ওই ক্যাফেতে কাজ করতে চলে যাব। ইত্তিক কিছুক্ষণ ওরার জেদি ও অভিমানী মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল এই মেয়েকে এখন ঘরে আটকে রাখা অসম্ভব। তাছাড়া এই গভীর রাতে ওকে এভাবে একা ফেলে যেতে নিজের মনটাও কেমন যেন সায় দিচ্ছিল না। কিন্তু তার ভেতরে যে তাণ্ডব চলছে সে তো কেবল ওরাকে ঘিরেই। এই মেয়ের সাথে থাকলে না জানি কি অঘটন ঘটিয়ে ফেলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঋত্বিক জ্যাকেটের চেইনটা টেনে ঠিক করতে করতে গম্ভীর গলায় বলল, বাইকে উঠলে কিন্তু মাঝরাস্তায় নেমে যাওয়ার বায়না করতে পারবি না। আর যা বলবো চুপচাপ শুনতে হবে। রাজি? ওরার মুখের সাথে সাথে এক চিলতে জয়ের হাসি ফুটে উঠল। যদিও বুঝল না বাইকে ওঠার পর সে কেন মাঝরাস্তায় নেমে যেতে চাইবে। কিন্তু আপাতত ওরা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, একদম রাজি। এখন যা, গিয়ে দ্রুত রেডি হয়ে আয়। ইত্তিকের কথা শুনে ওরা ভ্রু উঁচিয়ে নিজেকে আপাদমস্তক দেখল। বলল, কেন, এভাবে কি খুব খারাপ লাগছে? এভাবেই যাই। রমণীর এমন এলোমেলো রূপ আবারও পর্যবেক্ষণ করতে গিয়ে ইত্তিক নিজের নিয়ন্ত্রণ যেন হারাতে বসল। না চাইতেও মুখ ফসকে বলে ফেল, না, এভাবেই ঠিক আছে। চল এবার। দুজনে মিলে সদর দরজার দিকে এগিয়ে গেল। ইত্তিক আগে আগে, ওরা পিছে পিছে। সোফায় বসে থাকা ক্লিওপেট্রা যেন পুরো বিষয়টা দেখে একটা মৃদু ম্যাও শব্দ করে মাথা নোয়াল, যেন সেও হৃত্বিকের এই হার মেনে নেওয়াটা উপভোগ করেছে।
লস অ্যাঞ্জেলেসের নিস্তব্ধ রাতের শীতল হাওয়া ক্যাসেলের প্রবেশদ্বারে আছড়ে পড়ছে। হৃতিকের দীর্ঘ ওভারসাইজ সাদা শার্ট আর জিন্স পরা অবস্থাতেই ওরা ধীর পায়ে তার পেছনে পেছনে বাইরে বেরিয়ে এল। গ্যারেজের অন্ধকার ফুরে ব্ল্যাক বিস্ট গর্জে উঠল, চারপাশের নীরবতা যেন এক নিমিষেই কেটে গেল। হৃতিক বাইকের উপর বসে ওরার দিকে তার নীলবাদামি চোখ দুটো নিবদ্ধ করল। চাবিটা বাইকের কিহোলে ঢুকিয়ে অত্যন্ত গম্ভীর আর রাশভারী গলায় বলল, বাইকে ওঠ প্রেম, অলরেডি অনেক লেট হয়ে গেছে গি। ওরা বাইকের পাশে এসেও হুট করে থমকে দাঁড়াল। সিটে ওঠার আগে সে একটু ইতস্তত করে বলে উঠল, আরে দাঁড়ান, চুলগুলো বড ডিস্টার্ব করছে, একটু ঠিক করে নেই গি। এই বলেই সে নিজের দুই হাত মাথার উপরে তুলল। পিঠের উপর ছড়িয়ে থাকা লম্বা সিল্কি বাদামি চুলগুলো দুহাতে গুছিয়ে নিয়ে সে মাথার উপর একটা আলগা হাতখোপা করতে লাগল। দুই হাত উপরে তোলার কারণে তার গায়ের সেই ঢিলেঢালা সাদা শার্টটা শরীরের সাথে টানটান হয়ে লেপ্টে গেল। শার্টের পাতলা কটন কাপড়ের নিচ থেকে তার সুডৌল বুক আর নিখুঁত শরীরের প্রতিটা ভাঁজ আরও বেশি সুস্পষ্ট আর ডমিনেটিংভাবে ফুটে উঠল। ওরা সম্পূর্ণ নিজের খেয়ালে চুল বাঁধার মগ্নতায় মেতে থাকলেও আর চোখে তার এই মোহময় রূপ নজরে পড়তেই হৃতিকের অবস্থা পুরো নাজেহাল হয়ে উঠল। তার চওড়া বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল, গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে এল। এক তীব্র পুরুষালী বন্য টান তার শিরায় শিরায় বয়ে যেতে চাইল। হৃতিক নিজের দাঁতে দাঁত চেপে তীব্র মানসিক যুদ্ধ করে ঝটপট নিজের নজরটা অন্য দিকে সরিয়ে নিল। এদিকে ওরার চুল বাঁধা শেষ হতেই সে নিজের মনেই সন্তুষ্ট হয়ে হেসে বলে উঠল, হয়েছে, এবার চলুন। এই কথা বলার সাথে সাথেই সে অত্যন্ত অভাবনীয় আর এক অদ্ভুত কাণ্ড করে বসল। সাধারণত বাইকের পেছনের সিটে বসার কথা থাকলেও ওরা পেছনের সিটের দিকে পা না বাড়িয়ে হুট করেই হৃতিকের একদম সামনে চলে এল। তারপর বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপর ওঠার আপ্রাণ চেষ্টা করতে লাগল। হৃতিক তার এই কাণ্ড দেখে চরম অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কি করছিস? ওরা ট্যাঙ্কের উপর বসার চেষ্টা বহাল রেখেই মুখ বাঁকিয়ে বলল, শুধু তাকিয়ে তাকিয়ে না দেখে একটু সাহায্য করলেও তো পারেন, উঠতে পারছি না গি। হৃতিক নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে না পেরে বলল, তুই সামনে বসবি? হ্যাঁ, সামনেই বসবগু। ওরার কণ্ঠস্বরে এক অদ্ভুত জেদ আর নির্লিপ্ততা। হৃতিক অবাক না হয়ে পারল না। যে মেয়েটা তার থেকে দূরে পালাতে সবসময় অস্থির অবাধ্য হয়ে থাকত, সে হুট করেই আজ নিজে থেকে তার এত কাছে চলে আসছে। এটা যদি ওরার তরফ থেকে কোনো পজিটিভ সাইন হয়, তবে সে নিজে কেন দূরে সরতে চাইছে? না, ওরার এই পাগল করা রূপের সাথে পাগলামি করে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারানো যাবে না। মেয়েটাকে আরও কিছুদিন সময় দিতে হবে, হুট করে খুব কাছে টেনে নিলে ও নিজেই অপ্রস্তুত হয়ে পড়বে, ভয় পেয়ে যাবে। কিন্তু মেয়েটা যেভাবে একের পর এক কাণ্ড করা শুরু করেছে, এভাবে চলতে থাকলে তো সে নিজেই নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলবে। হৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের দুহাত বাড়িয়ে ওরার লতানো সরু কোমরটা শক্ত করে চেপে ধরল। এক ঝটকায় তাকে শূন্যে তুলে নিজের মুখোমুখি করে বাইক ট্যাঙ্কের উপর পারফেক্টলি বসিয়ে দিল। ওরা হৃতিকের চওড়া উরু দুটোর মাঝে নিজের দুই পা দুপাশে দিয়ে মুখোমুখি হয়ে বসল। তাদের মাঝের দূরত্ব এখন পুরোপুরি শূন্য। এরপর হৃতিক আর এক মুহূর্তও দেরি না করে ক্লাচ চেপে ব্ল্যাক বিস্ট স্টার্ট দিল। এক্সিলারেটরের এক তীব্র গর্জনে বাইকটা ক্যাসেলের গেট পেরিয়ে লস অ্যাঞ্জেলেসের নিস্তব্ধ রাতের পাহাড়ি রাস্তার পথ ধরে ঝড়ের গতিতে এগিয়ে চল। চারপাশে রাতের কৃষ্ণবর্ণের দমকা হাওয়া আছড়ে পড়ছে। মাথার উপর এক বিশাল রূপালী চাঁদ যেন পাহাড়ি খাদের উপর নিজের রাজত্ব বিস্তার করে রেখেছে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো প্রতি মুহূর্তে তাদের উপর দিয়ে এক মায়াবী ছায়া ফেলে পার হয়ে যাচ্ছে। গায়ে কোনো ভারী শীতের জ্যাকেট না থাকায় পাহাড়ি ঠান্ডায় ওরার শরীরটা ক্রমশ কুঁকড়ে গেল। যদিও সে তা হৃতিকের বকা শোনার ভয়ে প্রকাশ করল না, বরং শীতের সেই তীব্র কামড় থেকে বাঁচতে সে আর কোনো দ্বিধা না করে ক্রমশই হৃতিকের চড়া শক্তপোক্ত বুকের আদলে নিজেকে গুটিয়ে নিল। হৃতিকের ব্ল্যাক লেদার জ্যাকেটটা দুহাতে শক্ত করে খপ করে চেপে ধরে সে নিজের মুখটা হৃতিকের গলার খাঁজে লুকিয়ে ফেল। বাইকের গতি যত বাড়ছিল, চারপাশের বাতাস যেন কান ফাটানো শব্দে ততই গর্জে উঠছিল। এই রাইডিংয়ের আসল থ্রিলিং সৌন্দর্য ওরাকে এক অদ্ভুত ঘোরের মাঝে নিয়ে গেল। সে মাঝে মাঝেই হৃতিকের বুক থেকে মুখ তুলে আশেপাশের গিরিখাত আর দূরের লস অ্যাঞ্জেলেসের রাতের শহরের ম্যাজিক্যাল দৃশ্যটুকু উপভোগ করছিল। যেন কোনো নিষিদ্ধ অ্যাডভেঞ্চারে মেতে উঠেছে, যেখানে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু আছে এই গতি, এই রাত আর তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে থাকা এই উন্মাদ পুরুষ। ওদিকে হৃতিকের অবস্থা তখন আরও শোচনীয়।
অরার শরীরের কোমল স্পর্শ, তার হালকা ভেজা চুলের সুবাস আর অবাধ্য নিঃশ্বাস প্রতি মুহূর্তে হৃত্বিকের বুকে তীরের মতো বিঁধছিল। তার অবাধ্য আঙুলগুলো ইচ্ছে করছিল বাইকের হ্যান্ডেল ছেড়ে অরার কোমরটা আরও শক্ত করে পিষে ধরে। কিন্তু সে নিজের চোয়াল শক্ত করল। স্টিয়ারিং আর হ্যান্ডেলে তার লেদার গ্লাভস পরা হাতের মুঠো আরও হল। সে নিজেকে স্থির রাখার জন্য গভীর শ্বাস নিল এবং সমস্ত মনোযোগ রাস্তার বিপজ্জনক মোড়গুলোর উপর ধরে রাখল। ব্ল্যাক বিস্ট তখন বাতাসের বুক চিরে ছুটে চলেছে এক অজানা গন্তব্যের দিকে, আর ট্যাঙ্কের উপর বসে থাকা অরা হৃত্বিকের হৃদস্পন্দনের সেই তীব্র ধকধকানি নিজের বুকে স্পষ্ট অনুভব করতে পারছে। অরার ফর্সা মুখ ছুঁয়ে যাওয়া বাতাসটুকুও যেন হৃত্বিকের বুকের উত্তাপে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। বাইকের স্পিডোমিটারের কাঁটা যতই ১০০ পেরিয়ে উপরের দিকে উঠছিল, অরার হাতের মুঠো হৃত্বিকের লেদার জ্যাকেটের উপর ততই শক্ত হয়ে বসছিল। কিন্তু একটা সময় অরার ঘোর কাটল। সে খেয়াল করল, রাস্তার দুপাশের পাইনবন আর নিয়ন আলোর ল্যাম্পপোস্টগুলো বারবার একই চক্রে ঘুরে আসছে। হৃত্বিক কোনো সুনির্দিষ্ট হাইওয়ে ধরছে না, বরং এই নির্জন পাহাড়ি উপত্যকার গোলকধাঁধায় বাইকটাকে এক অন্তহীন বৃত্তে ছুটিয়ে চলেছে। শীতের তীব্র হাওয়ায় নিজের কাঁপতে থাকা শরীরটাকে হৃত্বিকের বলিষ্ঠ বুকের সাথে আরও একটু লেপ্টে দিয়ে অরা মুখ উঁচিয়ে ধরল। হৃত্বিকের ধারালো চিবুক আর সিক্ত চুলের অবিন্যস্ত গোছাগুলো তখন ঠিক তার চোখের সমান্তরালে। অরা কিছুটা চড়া গলায় বাতাসের শব্দকে ছাপিয়ে প্রশ্ন করল, হিত্তো, আপনি আসলে কোথায় যাওয়ার জন্য এত রাতে ওভাবে তড়িঘড়ি করে বেরিয়েছিলেন? হৃত্বিক কোনো উত্তর দিল না। তার লেদার গ্লাভস পরা হাত দুটো বাইকের হ্যান্ডেলবারে আগের মতোই চোখ দুটো সামনের কুয়াশাচ্ছন্ন পিচঢালা রাস্তায় নিবদ্ধ। তার এই পাথুরে নীরবতা অরাকে আরও কৌতূহলী করে তুলল। সে হৃত্বিকের বুকের উপর এক হাত দিয়ে সামান্য চাপ দিয়ে আবারও বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার কোনো কাজই ছিল না, আপনি শুধু একলা রাইডিং করতে এসেছিলেন। শুধু ভুলভাল বুঝিয়ে আমাকে একা রেখে আসতে চাইছিলেন, তাই না? হৃত্বিক শুরুতে কোনো উত্তর দিতে পারল না। তার অবাধ্য ঠোঁট দুটো শক্ত হয়ে বুজে রইল। আসলে সে কি বলবে? তাকে হোস্টেলে না পেয়ে তার মনের ভেতর যে নারকীয় তাণ্ডব চলেছিল, আইনি বিয়ের পরও তার অবচেতনে যে তীব্র অস্থিরতা কাজ করছিল, সেটা শান্ত করতেই তো এই রাতের অন্ধকারে গতির আশ্রয় নেওয়া। কিন্তু এই সহজাত ভাবগাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যটা সে অরার সামনে এত সহজে মেলে ধরতে চাইল না। অরা আবারও প্রশ্ন ছুড়ল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? খানিকটা সময় পার করে বাইকের গতি সামান্য কমিয়ে হৃত্বিক তার গম্ভীর, গমগমে কণ্ঠে জবাব দিল, চুপ থাকতে পারিস না? এত ডিস্টার্ব করছিস কেন? দেখছিস তো রাইড করছি, গড়বড় হলে দুজনকে একসাথে মরতে হবে গু। অরা সামান্য মুখ বাঁকিয়ে বলল, মরলাম না হয় একসাথে দুজন, তাতে কার কি এসে যায়? এই বলেই অরা আবারও মুচকি হেসে বলল, এদেশে আপনার অনেক নাম শুনেছি আমি, লোকে রাইডার হৃত্বিকের জন্য এমনি এমনি তো পাগল না। তাই আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে, যতই হোক আমার কারণে আপনি বাইক ক্র্যাশ করবেন, এটা আমি কখনোই বিশ্বাস করি না গে। হৃত্বিক মুখে কিছু বলল না। মনে মনে তিতিবিরক্ত হয়ে বিড়বিড় করল, ইডিয়েট, ইউ আর মেসিং উইথ মাই হোল সিস্টেম রাইট নাও। সো জাস্ট স্টপ দিস লিটল ম্যাডনেস অফ ইয়োর্স, নয়তো এই মাঝরাস্তায় বাইক থামিয়ে এমন কিছু করব যা তুই হ্যান্ডেল করতে পারবি না গো। অরা তার বিড়বিড়ানো দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, কি বলছেন এসব? নাথিং, ঘুম পায়নি তোর? না, এমন একটা অ্যাডভেঞ্চার টামিংয়ে আমার ঘুম পাবে? অরা মুচকি হেসে আবারও বলল, রিত্তো, আপনি গান গাইতে পারেন? নিস্তব্ধ পাহাড়ি রাস্তার বুক চিরে ছুটে চলা ব্ল্যাক বিস্টের গর্জনকে ছাপিয়ে হুট করেই প্রশ্নটা ছুড়ে দিল অরা। হৃত্বিক সামনের কুয়াশাচ্ছন্ন পিচঢালা রাস্তায় নিজের তীক্ষ্ণ নজর স্থির রেখেই অত্যন্ত গম্ভীর মুখে সংক্ষিপ্ত জবাব দিল, না। এমন ডাহামিথ্যে শুনে অরা নিজের সুন্দর ভ্রু জোড়া কুঁচকে ফেল। সে হৃত্বিকের শক্ত জ্যাকেটের কলারটা দুহাতে একটু টেনে ধরে তেছরা গলায় বলল, মিথ্যুক, আমি খুব ভালো করেই জানি আপনি গান গাইতে পারেন, আর শিসও অনেক চমৎকার বাজান। একদম আমার কাছে লুকানোর চেষ্টা করবেন না। হৃত্বিক সম্পূর্ণ নিশ্চুপ রইল। তার লেদার গ্লাভস পরা হাত দুটো হ্যান্ডেলবারকে আরও শক্ত মুঠোয় চেপে ধরল। সে তখন প্রাণপণে চেষ্টা করছে এই বিপজ্জনক পাহাড়ি মোড়গুলোতে বাইকের ব্যালেন্স ঠিক রাখতে। এই অবাধ্য মেয়েটা কি আজ মাঝরাতে লস অ্যাঞ্জেলেসের বুকেই তার জান নিয়ে খেলতে শুরু করেছে? তাদের মাঝের শারীরিক দূরত্ব এমনিতেই এখন শূন্য, তার উপর অরার এই আদুরে কণ্ঠের জেরা। এভাবে চলতে থাকলে সে সত্যি সত্যি বাইক ক্র্যাশ করে বসবে, আজ তো হেলমেটও সাথে নেই।
ততক্ষণে ওরা নিজের স্বভাবসুলভ একরোখা জেদ ধরে বসল। হিত্ত, প্লিজ একটা গান শোনান না। ঋত্বিক নিজের চোয়াল শক্ত করে চাপা বিরক্তির সাথে বলল। তুই এত ডিস্টার্ব করছিস কেন বলতো? থাপ্পড় খাবি এবার? কি, আমি থাপ্পড়? ওরা মুহূর্তেই অভিমানী মুখে রাগ নিয়ে বলল। তার আগে আমায় এটা বলুন, কথায় কথায় আমাকে আপনার শুধু থাপ্পড় দিতে মন চায় কেন? আমাকে কি আপনার পার্সোনাল পাঞ্চিং ব্যাগ মনে হয়? ঋত্বিক তার এই তেছরা কথার কোনো মৌখিক উত্তর দিল না। তবে হুট করেই পাহাড়ি বাতাসের শনশন শব্দকে ছাপিয়ে সে এক চমৎকার ম্যাজিক্যাল শিসের সুরে একটা চেনা গানের 4টে লাইন গেয়ে উঠল। গম্ভীর মুখে বাজানো সেই শিসের সুরের প্রতিটি কম্পনে যেন মিশেছিল এক তীব্র, অবাধ্য আকুলতা। তাল মাতাল মনটা কিছু তোমায় বলতে চায়। বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়। যদিও কিছুটা গম্ভীর মুখে শিস বাজাচ্ছে ঋত্বিক। কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে ওরার আটসাট হয়ে এই পজিশনে বসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নীরের চরিত্রের পুরুষটার দীর্ঘদিনের গড়ে তোলা আত্মনিয়ন্ত্রণ কিংবা সংযমের দেয়ালগুলো কেমন যেন ওল্টপাল্ট হয়ে ঘুরপাক খাচ্ছে। ঋত্বিকের নিখুঁত শিসের সুরে ওরা মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল। তার ভেতরের পাগলামিটা যেন এক লাফে আরও কয়েক গুণ বেড়ে গেল। সে হুট করেই আচমকা ঋত্বিকের লেদার জ্যাকেট থেকে নিজের একটা হাত ছাড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে নিজের পেছনের দিকে মাথাটা হেলিয়ে দিয়ে বাইকের মেটালিক ট্যাঙ্কের উপর নিজের পুরো শরীরটা এলিয়ে শুয়ে পড়ল। তার লম্বা বাদামি চুলের হাতখোপাটা খুলে গিয়ে রেশমি গোছাগুলো ছড়িয়ে পড়ল। মাথাটা গিয়ে ঠেকল বাইকের ডিজিটাল স্পিডোমিটারের উপর। ওরা নিজের ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে মাথার উপর বিস্তৃত রূপালী চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করে গাইতে লাগল। বাতাসে গুনগুন। এসেছে ফাগুন। বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন। অথচ এভাবে বাইক ট্যাঙ্কের উপর শুয়ে পড়ায় ওরার মোহময়ী অবিন্যস্ত উতলা রূপ আরও বেশি ও বন্যভাবে ঋত্বিকের দৃষ্টির সীমানায় ধরা দিল। মাথা ও পিঠ পেছনে হেলে যাওয়ার কারণে ঋত্বিকের দেওয়া সাদা শার্টের নিচের অংশটা এক কোণে সরে গেল, যার ফলে ওরার ধবধবে ফর্সা মেদহীন পেটের এক বিস্তর অংশ এই মাঝরাতে উন্মুক্ত হল। শার্টের টানটান কাপড়ের নিচে তার সুডৌল বক্ষদেশ বড্ড সুস্পষ্ট আর উস্কানিমূলকভাবে ফুটে উঠল। ঋত্বিকের বুকের ভেতর যেন এক লহমায় প্রলয়ঙ্কারী ঝড় উঠে গেল। তার চোখের মণি দুটো কামনায় অন্ধকার হল, সে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারল না। এক ঝটকায় ক্লাচ চেপে ঋত্বিক চলন্ত বাইকের ব্রেক কষল। এক তীব্র ঘর্ষণের শব্দ তুলে বাইকটা আচমকা রাস্তার ধারে থেমে গেল। বাইক থামার সাথে সাথেই ওরা চমকে গিয়ে নিজের গানের সুর থামিয়ে দিল। আশেপাশের বিস্তীর্ণ উপত্যকায় কোনো ল্যাম্পপোস্ট নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল আকাশের বিশাল চাঁদের জাদুকরি আলোতেই চারপাশ ছেয়ে আছে। এই সুনসান জনমানবহীন ফাঁকা পাহাড়ি রাস্তার ধারে এভাবে আচমকা বাইক থামানোয় ওরা চরম অবাক হয়ে বলল। ঋত্বিক, কি হল? হঠাৎ বাইক কেন থামালেন? ওরা শার্টের হাতা ঠিক করে ট্যাঙ্ক থেকে উঠে বসার চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগেই ঘটল এক অভাবনীয় কাণ্ড। ঋত্বিক ওরাকে ওঠার কোনো সুযোগই দিল না। সে আচমকা ওরার শার্টের নিচ দিয়ে নিজের লেদার গ্লাভস পরা শক্ত হাতটা গলিয়ে দিয়ে তার উন্মুক্ত ফর্সা পেটের নরম অংশে সজোরে চেপে ধরল। গ্লাভসের সেই রুক্ষ ঠান্ডা চামড়ার স্পর্শে ওরা এক প্রকার তীব্রভাবে শিউরে উঠল। সে কিছুতেই বুঝতে পারল না ঋত্বিকের এই আকস্মিক ও অদ্ভুত আচরণের কারণ। ততক্ষণে ঋত্বিকের বন্যতা আরও এক ধাপ এগিয়ে গেছে। তার হাতটা পেটের উপর থেকে নেমে হুট করেই ওরার জিন্সের মেটালিক বাটনে গিয়ে ছোঁয়া লাগাতেই ওরার বিস্ময় আর আতঙ্কে চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে নিজের কাপা কাপা হ্যাজেল দৃষ্টিতে ঋত্বিকের সেই অন্ধকারের চেয়েও নিঃসিত দ্বিবর্ণের চোখ দুটোর দিকে তাকিয়ে চাপা অসহায় আরতির সুরে বলল। ঋত্বিক, এসব কি হচ্ছে? ঋত্বিক তার এই ভয়ার্ত প্রতিক্রিয়ায় সামান্যতম তোয়াক্কাও করল না। সে অত্যন্ত দক্ষতার সাথে এক টানে ওরার জিন্সের বাটনটা খুলে ফেলল। তারপর যখনই সে চেইনে হাত ছোঁয়াতে গেল, তখনই নিজের হাতের লেদার গ্লাভসটার কারণে বেশ বিরক্ত হল। চরম এক উন্মাদনায় নিজের ডান হাতের গ্লাভসটা দাঁত দিয়ে টেনে এক ঝটকায় খুলে সোজা পাহাড়ি রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিল। তার কপালে তীব্র বিরক্তি আর বন্য কামনার সুস্পষ্ট ভাঁজ। ঋত্বিক ওরার শুকনো চেহারার দিকে চেয়ে নিজের তপ্ত ভারী নিঃশ্বাস ছাড়ল, কিন্তু তার হাতের বিচরণে ছটফট কমল না। উল্টো হাড়হিম করা স্বরে ওরাকে উদ্দেশ্য করে বলল। জিন্সের বদলে স্কার্ট পরলে ভালো হতো। তার এমন উন্মাদ আর বন্য রূপ দেখে ওরা ক্রমশই চরম আতঙ্কে নিজের ভেতরে কুঁকড়ে যেতে লাগল।
সে নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই ঋত্বিক যেই না আবার তার জিন্সের চেইনটা ছুঁতে গেল, অমনি অরাখপ করে নিজের দুহাতে ঋত্বিকের হাতটা শক্ত করে চেপে ধরল। যদিও ঋত্বিকের অন্য হাত তার কোমর চেপে ধরার কারণে সে ট্যাঙ্কের উপর থেকে উঠে বসতে পারছিল না। ঋত্বিক, প্লিজ থামুন। অরা চরম অসহায় যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। অরার চোখের সেই নোনা জল আর কান্নার আভাস দেখে ঋত্বিক হুট করে যেন থমকে গেল। কিন্তু তার পরবর্তী রূপ অরাকে আরও বেশি স্তব্ধ করে তুলল। ঋত্বিক আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক হাতে অরার পরনের সাদা শার্টের কলারটা হাতের শক্ত মুঠোয় চেপে ধরল, তারপর এক প্রবল হেঁচকা টানে তাকে শোয়া অবস্থা থেকে টেনে সোজা নিজের বুকের সাথে মিশিয়ে দিল। অরা তাল সামলাতে না পেরে এক হাতে ঋত্বিকের চওড়া কাঁধ জড়িয়ে ধরল। আর অন্য হাতটা গিয়ে ঠেকল ঋত্বিকের বুকের বাপাশে, দ্রুত চলতে থাকা হৃদস্পন্দনের ঠিক উপরে। ঋত্বিক ততক্ষণে অরার মুখের একদম কাছে নিজের মুখটা নামিয়ে এক প্রকার হিসিয়ে উন্মাদ সুরে বলে উঠল, বারবার নিষেধ করেছিলাম না আমি? আমার সাথে আসিস না। শুনলি না কেন আমার কথা? কেন বুঝিস না তোর জন্য আমি উন্মাদ, ড্যাম ইট। অরা কাদো কাদো হয়ে কাপা গলায় বলল। তাই বলে? এভাবে ফাঁকা রাস্তায় বাইকের উপর? ঋত্বিক তৎক্ষণাৎ এক ক্রূর তির্যক হাসি হাসল। তার বন্য চোখ দুটো অরার ভিজে ওঠা ঠোঁটের উপর নিবদ্ধ করে বল, হু কেয়ার্স, বেবি? এই বলেই সে অরাকে আর কোনো কথা বলার কিংবা নিঃশ্বাস নেওয়ারও সময় দিল না। নিজের এক হাতে অরার কোমরটা মরণ কামড়ে জড়িয়ে ধরে নিজের বলিষ্ঠ বুকের সাথে একদম পিষে পিষে মিশিয়ে নিল। অন্য হাতে অরার গালগ্রীবা হাতের তালুতে আঁকড়ে ধরে ভীতু মুখটা নিজের কাছে টেনে আনল। একটুও সময় নষ্ট না করে অরার অবাধ্য ভিজে নরম ঠোঁট জোড়ায় নিজের রুক্ষ তৃষ্ণার্ত ঠোঁটখানা মিলিয়ে দিল এক বিধ্বংসী চুম্বনে। কিছুক্ষণের মাঝেই আবার রমণীর গালগলা হতে ডান হাতটা নেমে গেল। হাতের উষ্ণ বিচরণ তখন অবাধে চলতে লাগল রমণীর জিন্সের আলগা হয়ে যাওয়া প্রান্তের দিকে। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে শুনশান রাতের নীরবতা। অরার পুরো শরীর ঋত্বিকের এই তীব্র উন্মাদনায় রীতিমতো থরথর করে কাঁপছে। ঋত্বিকের এমন দানবীয় আকর্ষণে সে যেন ভয়ে আর তীব্র রোমাঞ্চে ভেতরে ভেতরে ডুকরে কেঁদে ফেলার উপক্রম। দীর্ঘ আর গভীর এই বন্য চুম্বনে নিজের শ্বাস আর শরীরের তাল সামলানোটাও অরার জন্য চরম মুশকিল হয়ে পড়েছে। প্রায় টানা মিনিট পাঁচেক ধরে চলা সেই তীব্র রুদ্ধশ্বাস বন্য চুম্বনের শেষে ঋত্বিক অবশেষে অরার ঠোঁট দুটো ছেড়ে দিল। মুক্তি পেয়ে অরা হা করে বুক ভরে বাতাস টেনে অতিমাত্রায় হাঁপাতে লাগল। তার ঠোঁট দুটো তখন ঋত্বিকের কামড়ে লাল হয়ে ফুলে উঠেছে। কিন্তু ওদিকে ঋত্বিকের মাঝে কোনো প্রকার অনুশোচনা বা ভাবান্তর নেই। উল্টো সে অরার দুই পা নিজের কোমরের দুপাশে আরও শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের উরুর সাথে আরও গভীরভাবে মিশিয়ে নিল। সে নিজের এক হাতে অরার কোমরটা নিজের দিকে টেনে আনল এবং অন্য হাতের তপ্ত আঙুলগুলো অরার ভেজা গাল আর গ্রীবার উপর অলস ভঙ্গিতে স্লাইড করতে লাগল। অরা ফুপিয়ে কেঁদে ফেলেছে আর ঋত্বিক তার অবস্থা দেখে যেন মনে মনে পৈশাচিক হাসি হাসছে। ঋত্বিক তার ফোলা ফোলা ঠোঁটে দুটোতে নিজের বৃদ্ধাঙ্গুলি স্লাইড করতে করতে গুনগুনিয়ে গাইল, চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখব। পেও নাকো লজ্জা, খুব কাছে রাখব। অরা বলার মতো কিছু খুঁজে পেল না, কখনো উন্মাদ হয়ে শাসাচ্ছে তো কখনো পাগলের মতো নিজের কাছে টানছে। কিন্তু তার চেয়েও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তার ঠোঁটের ব্যথার তীব্র। ঋত্বিকের আঙ্গুলের স্পর্শে তা যেন আরও বেড়ে গিয়েছে। তবুও অরা পারছে না এই উন্মাদটার থেকে নিজের চোখ দুটো সরাতে। ঋত্বিক কিছুক্ষণ সময় নিয়ে অরার এলেমেলো রূপটাকে পর্যবেক্ষণ করল। রমণীর ফোলা ঠোঁটের অত্যন্ত নিকটে আবারও নিজের ঠোঁট দুটো নামিয়ে এনে উন্মাদনার কামনায় অত্যন্ত ভারী হাস্কি টোনে ফিসফিস করে বলে উঠল, বেবি, ওয়ানা রাইড অন মি? গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।